আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম ট্রেনিং টেকনোলজিতে। আমি জহুরুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা বিশাল মজাদার একটা জিনিস নিয়ে আলোচনা করব, গুগল সার্চ ইঞ্জিন। গুগল সার্চ ইঞ্জিনের শুরু থেকে এবং বর্তমান সময় পর্যন্ত গুগল সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে সকল কিছু জানার চেষ্টা করব। গুগল সার্চ ইঞ্জিনের মতো একটি আইডিয়া তাদের ফাউন্ডার ল্যারি পেজ এবং সার্গে ব্রেনের কাছে কিভাবে এসেছিল, আর গুগল সার্চ ইঞ্জিনের মতো মজাদার জিনিস কিভাবে কাজ করে, এই সকল ইম্পর্টেন্ট তথ্য নিয়ে থাকছে আজকে আমাদের ভিডিও। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। গুগল আমরা প্রতিদিন নতুন নতুন কিছু সার্চ করতে ব্যবহার করি, বা আমাদের ইন্টারনেটে যে কোনো ইম্পর্টেন্ট কাজ করতে গেলে আমরা গুগলে ব্যবহার করে থাকি। যে কোনো জিনিস সার্চ করলে 1 সেকেন্ডের কম সময়ে হাজার হাজার ওয়েবসাইট লিস্ট দিয়ে দেশে। তাহলে চলুন এই ইন্টারেস্টিং কোম্পানির শুরু থেকে কিছু তথ্য জানা যাক। গুগল অ্যাজ এ সার্চ ইঞ্জিন সর্বপ্রথম পাবলিকলি প্রতিষ্ঠিত হয় 1998 সালে, কিন্তু 1995 সাল থেকেই গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সার্গে ব্রেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে তারা একটি প্রজেক্ট নিয়ে কাজ করতেছিল, যার নাম ছিল ব্যাকরোপ। তারা সর্বপ্রথম স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটের ভিতরেই 1996 সালে গুগলকে পাবলিশ করে, যার ডোমেন ছিল google.stanford.edu/। তার পরবর্তী বছরই 1997 সালে গুগল তার নিজস্ব ডোমেন নিয়ে নেয়। এখন জানা যাক যে গুগল শব্দটি কোথা থেকে এসেছে। এটি আসলে কোনো রকম আসল শব্দ নয়, মানে এটা কোনো আসল শব্দ নয় আর কি। গুগল এই শব্দটি আসলে নিয়মিত কোনো শব্দ নয়, এটি আসলে বাইনারি সংখ্যাকে কনভার্ট করে তৈরি করা হয়েছে। একের পর 100টি শূন্য দিলে যে বাইনারি সংখ্যাটি তৈরি হয় তাকেই কনভার্ট করলেই গুগল শব্দটি আসে, যা আমার কাছে বিশাল মজাদার একটা জিনিস মনে হয়েছে। আসলে নামের মাঝেও কিরকম একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। এখন গুগলের প্রতিষ্ঠা হয়ে গেল, এর নাম হয়ে গেল, এখন এই গুগল সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে তা আমাদের জানতে হবে। যে সময় গুগল ফাউন্ডাররা ব্যাকআপ এই প্রজেক্টে কাজ করতেছিল, তারা লক্ষ্য করলো যে বাজারে এরকম বিশেষ কোনো সার্চ ইঞ্জিন নেই যে আপনি সার্চ দিলেন ওইটি সার্চ করে রেজাল্ট বের করে দেবে। এরকম বিশেষ কোনো সার্চ ইঞ্জিন নেই। আপনি সার্চ দিলেন একটা, বের করে দিবে অন্য একটি। এক কথায় আপনি যে কোনো জিনিস সার্চ দিলে ওইটি রেজাল্ট না দিয়ে অন্য অযথা ফালতু জিনিস দিত, বা আপনার যা দিচ্ছে তা আপনার প্রয়োজন নেই, বা আপনি ওইটি দিয়ে কাজ করতে পারবেন না, এরকম তথ্য ছিল আর কি। কিন্তু ওই সময় কিছু সার্চ ইঞ্জিন ছিল যা বেশি ভালোভাবে কাজ করতো না। তখন ল্যারি পেজ এবং সার্গে ব্রেন একটি সফটওয়্যার ডেভেলপ করে, যার নাম ছিল স্পাইডার ওয়েব। এই সফটওয়্যারটির মূল কাজ এটাই ছিল যে কোনো ওয়েবসাইটের মাঝে যাওয়া, ওই ওয়েবসাইটে কি কাজ করতেছে ওই তথ্য সম্পর্কে নেওয়া, ওই ওয়েবসাইটে কি কি কিওয়ার্ড রয়েছে ওইটি জানা, এই সকল কিছু অ্যানালাইজ করা, যাতে যে কেউ যে কোনো জিনিস সার্চ দিলে ওইটি সহজে সে বের করে দিতে পারে এবং ওইটি তার দরকার অনুযায়ী হয়। এই পদ্ধতিটি ঠিকই ছিল, কিন্তু প্রতিদিন দুনিয়াতে নতুন নতুন ওয়েবসাইট তৈরি হয়, বা এছাড়া অনেক অনেক ওয়েবসাইট রয়েছে। এখন যে সার্চ দিয়েছে তার জন্য কোনটি প্রয়োজন বা কোনটি সবার জন্য বেটার হতে পারে, যিনি সার্চ করছেন তার কি প্রয়োজন এবং কি তার জন্য বেটার হতে পারে, যাতে মানুষের ইউজার এক্সপিরিয়েন্স গুগলের মাঝে আরও বেটার হয়। এই জন্য তারা একটি নতুন অ্যালগোরিদম ডেভেলপ করে, যার নাম হচ্ছে র্যাঙ্কিং অ্যালগোরিদম। এই র্যাঙ্কিং অ্যালগোরিদমই ডিসাইড করে যে আপনাকে প্রথম কোন ওয়েবসাইটটি দেখানো হবে, দ্বিতীয় কোন ওয়েবসাইটটি দেখানো হবে, তৃতীয় কোন ওয়েবসাইটটি দেখানো হবে। আর এই অ্যানালাইজ প্রতিটি ইউজারের জন্য সে আলাদা আলাদা করে থাকে, আর এই সকল কাজ করে থাকে সে 1 সেকেন্ডের কম সময়ের ভিতরে হাজার হাজার ওয়েবসাইট বের করে দেয়। সাধারণত গুগল আপনার ব্যক্তিগত তথ্যের উপর ভিত্তি করে সার্চ রেজাল্টগুলো দিয়ে থাকে। আপনি কোন জায়গায় থাকেন, বা আপনার বয়স কত, বা আপনার ব্যক্তিগত নানা তথ্যের উপর ভিত্তি করে আপনার সার্চ রেজাল্ট ভিন্ন হতে পারে। কোনো কম বয়সের একজন ব্যক্তি ফুড লিখে সার্চ দিল, তখন তাকে যে কোনো কাছের রেস্টুরেন্ট বা যে কোনো ফুড ডেলিভারি অ্যাপের কথা বলবে। যে কোনো বয়স্ক মানুষ মনে করেন ফুড লিখে সার্চ দিল, তাহলে তার সার্চ রেজাল্টে এরকম হতে পারে যে কোনো কাছের সবজির দোকান বা যে কোনো সুপার শপের কথা বলতে পারে। এছাড়া গুগল আমাদের লোকেশন এই জন্য নিয়ে থাকে যে কোনো সময় আমরা যে কোনো কিছু সার্চ দিলে যাতে আমরা বেটার সার্চ রেজাল্ট পেতে পারি। মনে করেন আমি মোবাইল লিখে সার্চ দিলাম, আমাদের কাছে এরকম কোনো দোকান আছে যারা নিয়মিত মোবাইলের প্রাইসগুলো আপডেট করে ইন্টারনেটের মাঝে, তাদের প্রাইসটি চলে আসতে পারে, আমি সহজে পেয়ে যেতে পারি। আপনি কি পছন্দ করেন বা না পছন্দ করেন, এই ধরনের ইনফরমেশনগুলো নিয়ে থাকে। এই তথ্যগুলো এই জন্য নিয়ে থাকে যাতে ইউজাররা এর দিকে বিরক্ত না হয়, যাতে এটি দরকারি জিনিস মনে করে, এরকম আর কি। বর্তমান সময়ে প্রতিদিন প্রায় লাখ লাখ ওয়েবসাইট তৈরি হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো, গুগল কিভাবে বুঝবে যে এটি ইম্পর্টেন্ট ইউজারের জন্য, এটি র্যাঙ্কিং করানো উচিত বা এটি বাতিল করা উচিত? এটা কিভাবে বুঝবে কোন ওয়েবসাইটটি সবচেয়ে ইম্পর্টেন্ট? এটি বোঝার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ব্যাকলিঙ্ক। মনে করেন ইন্টারনেটে একটি নতুন ওয়েবসাইট এসেছে, তখন অনেক ওয়েবসাইট থেকে এটির মাঝে রেফারেন্স আসছে যে এই ওয়েবসাইটটি বেটার। তখন গুগল র্যাঙ্কিং অ্যালগরিদম মনে করে যে এই ওয়েবসাইটটি মানুষের প্রয়োজন রয়েছে, বা এই ওয়েবসাইটে বেটার কোনো ইনফরমেশন রয়েছে যা র্যাঙ্কিং করার প্রয়োজন রয়েছে,
এছাড়াও গুগলে আরও অনেক রকমের অ্যালগরিদম রয়েছে। গুগল এটিও নির্বাচন করতে পারে যে কোনটি ফেক ওয়েবসাইট যা আপনার সার্চ রেজাল্টে দেওয়া উচিত নয়। এছাড়াও র্যাঙ্কিং করার জন্য আরও কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে, যেমন একটি ইউজার কতক্ষণ গিয়ে একটি ওয়েবসাইটে সময় দিচ্ছে বা একটি ওয়েবসাইট লুডোতে কীরকম সময় নিচ্ছে, ওই সকল বিষয়ের উপরেও অনেক কিছু নির্ভর করে। এছাড়াও যে গুগল শুধু সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে এরকম নয়, এর মজাদার একটি কাজের মাঝে এটাও থাকে যে এর বানান শুদ্ধ করে নেওয়ার পদ্ধতি। আপনি যে কোনো বানান ভুলভাবে সার্চ দিলেও সে তা সঠিকভাবে উপস্থাপন করে দেয়। এই বানান সঠিক করার সিস্টেমটি আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমি অনেক সময় অনেক পরিচিত বানানো ভুল করে ফেলি। এছাড়াও গুগলে একটি সার্চ সিস্টেম রয়েছে, তা হলো ভয়েস সার্চ। মনে করেন এখন গুগল নেই, তাহলে আমি সার্চ দিয়ে কোনো তথ্য ভালোভাবে পাচ্ছেন না। এমনকি এখন আমি যে তথ্যগুলো দিচ্ছি সকল কিছু গুগল থেকে সংরক্ষণ করা। মানুষ সকল কাজই সহজে করতে চায়, গুগল সার্চ ইঞ্জিন আমাদের সেই কাজটি করে দিচ্ছে, সহজভাবে সকল তথ্য ইন্টারনেট থেকে বের করতে সহযোগিতা করছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আর যদি আপনার কাছে অনেক ভালো লেগে থাকে তাহলে শেয়ারও করুন। আর যদি কোনো সমস্যা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।